এখনো তার জেল হয়েছে। পাবলিক, সারা পৃথিবীর পাবলিক পুষছে নির্মল ঘোষের ওপর আর মমতা ব্যানার্জির উপর, এখনো কিছু হয়েছে? কেন হয়নি? অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছেই বলে ইচ্ছে করলে জেলে ঢুকিয়ে দেবে, এটা হবে না। ভারতবর্ষে বা ইউপিএ ধারা লাগানো হচ্ছে না অভিষেক ব্যানার্জির নামে, লাগানো তো উচিত আসলে অভিষেক ব্যানার্জির নামে। কলকাতাকে পরিষ্কার করার জন্য একটা ডাকাবুকো মেয়র দরকার। দাদা, প্রথমেই তোমায় সিএম নিউজ মিডিয়া স্বাগত। বিজেপি সরকার ইতিমধ্যে 100 দিন অতিক্রান্ত করেছে, আর এই 100 দিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর সরকার যা কথা দিয়েছিল ক্ষমতায় আসার আগে তার অর্ধেকটাই করে ফেলেছে। ভবিষ্যৎ কি দেখছেন এই সরকারের? দেখুন, এই সরকারটা কাজের সরকার। এই সরকার কাজ করার জন্য এসছে। এই সরকার পাথর, বালি, গরু এসব খেতে আসেনি। তো এই সরকার খুব অল্প সময়ের মধ্যে নিজের টার্গেটকে পূরণ করবে, এটাই স্বাভাবিক। তাই আমি নিজেও এই সরকারকে এবং মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, এবং মানুষকেও জানাই যে তারা এই সরকারের সঙ্গে সহযোগিতা করুন, সরকারের সঙ্গে থাকুন। এই সরকার এতদা কালের পশ্চিমবঙ্গের সব থেকে মানবদরদী সরকারে পরিণত হবে। অন্যদিকে অন্নপূর্ণা ভান্ডারে অন্নপূর্ণা যোজনার প্রচারে বিরোধীরা কুৎসা রটাচ্ছে। তারা যে লক্ষ্মীর ভান্ডার পুরুষকে দিয়েছিল সেই কারণে কি অপপ্রচারে এতটা জোর দিচ্ছে তারা? দেখুন, শুধু বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে ব্যাপারটাকে এড়িয়ে গেলে চলবে। সর্বক্ষেত্রেই বিরোধীরাই শুধু দোষ করে থাকে, এই কথাটা সবসময় মেনে নিলে নিজের আত্মসমালোচনার দিকে খানিকটা ঘাটতি বা ত্রুটি থেকে যায়। অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম নতুন করে মানুষ ফিল আপ করেছিলেন বা করেছিলেন, সেই মানুষকে বোঝানোর ক্ষেত্রে নিচুতলার ভারতীয় জনতা পার্টির কর্মীদের, কার্যকর্তাদের মধ্যে খানিকটা অভাব ছিল, বুঝিয়ে দেওয়ার অভাব ছিল। কারণ সত্যি কথা বলতে তাদের নিজেদেরও বোঝার অভাব ছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সমর্থকরা, যারা যে মানুষরা ফর্ম ফিল আপ করেছিলেন, তাদেরকে অনেককেই টেকনিক্যালি অনেক কিছু বুঝিয়ে উঠতে পারেননি। সেই কারণে বহু মানুষের অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু এখন অবধি ঢোকেনি। যদিও বেশিরভাগ মানুষেরই ঢুকে গিয়েছে, কিন্তু যে কিছু মানুষের ঢোকেনি তাদেরকে বিরোধীরা ভুল বোঝানোর সুযোগ পাচ্ছে। ঢোকেনি বলেই তো ভুল বোঝানোর সুযোগটা বিরোধীরা পাচ্ছে। তো শুধু বিরোধীদের যদি ঢুকে যেত, যাদের টাকা ঢুকে গেছে, বিরোধীরা তাদের ভুল বোঝাতে পারছে না। তাই শুধু বিরোধীদের দোষ না দিয়ে আমাদেরকেও আরো, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আরো নিবিড়ভাবে সমাজের নিচের স্তরে যোগাযোগ করে তারা যাদের এখনো ঢোকেনি তাদের ফর্ম ফিল আপে কি ভুল ছিল, ত্রুটি ছিল, সেগুলো ধরিয়ে দিয়ে আবার পোর্টালে ঢুকে সেইগুলোকে এডিট করে ঠিক করে দিলেই টাকাগুলো ঢুকে যাবে, বিরোধীরা সুযোগ পাবে না। কিন্তু দাদা, আমরা যা দেখেছি যে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা 1 কোটির বেশি মহিলা পেয়েছে, কিন্তু যখন আগের আমলে লক্ষ্মীর ভান্ডার চলতো তাতে পুরুষদের নামও ঢুকেছিল, পুরুষরাই বেশি দেখুন, পেত। আমি লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে না এই অন্নপূর্ণা ভান্ডারটার তুলনায় টানতে চাইছি না। আপনার এই প্রশ্নের আমি অ্যাকচুয়ালি উত্তর দিতেও ঘোরতর বিরোধী। কারণ ওটা ছিল সম্পূর্ণ একটা দুর্নীতি করা, বাংলাদেশি রোহিঙ্গাদেরকে দেওয়া, পুরুষ মানুষের নামে লক্ষ্মীর ভান্ডার দেওয়া, মুসলিম পুরুষদের নামে ভুড়ি ভুড়ি দেওয়া। এটা একটা জাতিকে তোষণ করা, বা বাংলাদেশি যারা এসছে যাদেরকে মিথ্যে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে যাদের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে চাইতো, তাদেরকে পাইয়ে দেওয়ার একটা রাজনীতি ছিল লক্ষ্মীর ভান্ডার। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা কিন্তু এটা থেকে সম্পূর্ণ আলাদা। অন্নপূর্ণা ভান্ডার যারা পাচ্ছেন তারা এটাও জানবেন, আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন মানে প্রকারান্তরে আপনি কিন্তু ভারতবর্ষের একজন বোনাফাইড নাগরিক, এটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ এখানে এসআইআর এর মাধ্যমে বাংলাদেশি, রোহিঙ্গা এদেরকে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী ছাঁকনির ফলে, সরকারের ছাঁকনির ফলে মুসলিম
যে সমস্ত ছেলেরা তাদের নামে লক্ষ্মীর ভান্ডার করে রেখেছিল তারাও বাদ হয়ে গেছে। সমস্তটা ছাঁকনি করে একটা নতুন সুন্দর পদ্ধতিতে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে। তাই যারা এখন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তারা আপনারা জানবেন আপনারা এই দেশের নাগরিক হিসেবে সব দিক থেকে সুরক্ষিত হচ্ছেন। তাতে হয়তো কিছু মানুষের পেতে দেরি হয়েছে। আমার যতদূর ধারণা এখন অব্দি 1,45,00,000 মতো লোক অন্নপূর্ণার ভান্ডার টাকা তাদের ঢুকে গেছে। আর তৃণমূল আমলে সর্বসাকুল্যে দেওয়া হতো বোধহয় 1,90,00,000 মতো, মানে আমি যদি খুব ভুল না করি। তার মধ্যে 1,45,00,000 অলরেডি অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে। আর 40 লক্ষ মানুষের নাম এখনো ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। তাদের ফর্ম ফিল আপের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আছে, আমি জানি, বহু কেস আমরা নিজেরা লোকালে দেখছি তো, তারা ফর্ম ফিল আপে কিছু ভুল ত্রুটি করেছে, সেইগুলো রেকটিফাই করে দিলে এই 40-45 লাখ পেয়ে যাবে। উপরন্তু এখন যেটা হবে, যারা লক্ষ্মীর ভান্ডার পেত না তাদের মধ্যে বহু লোক অন্নপূর্ণার ভান্ডার পাবে, যারা বোনাফাইড, মানে মুসলিম পুরুষদের দিয়ে রেখেছিল বলে ফান্ডের শর্টেজের কারণে এই বোনাফাইড লোক হিন্দুগুলোকে দিতে পারতো না, সেই হিন্দু মানুষরাও এবার পাবে। দাদা, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর 1 মাসের মধ্যে প্রায় 1129 একর জমি বিএসএফ কে হস্তান্তর করা হলো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘদিন ধরে টালবাহানা কেন করলো এই জমি দেওয়ার ক্ষেত্রে? দিয়ে মমতা ব্যানার্জি এই জমিগুলো দিয়ে দিলে অভিষেক, সোনা, গরু এগুলো খাবে কি করে? মমতা ব্যানার্জি এই জমিগুলো সেন্ট্রালকে দিত না, কারণ কাঁটাতারের বেড়া লেগে গেলে এই যে অভিষেক গরুগুলো পাঠাতো অনুব্রত মণ্ডলকে দিয়ে, ওকে দিয়ে বাংলাদেশে গরুগুলো পাচার করতো, তাতে সেগুলো আটকে যাবে। কালীঘাটে কামাক স্ট্রিটে টাকা পৌঁছবে না, মাল পৌঁছবে না। এই যে অভিষেকের বউ একবার এয়ারপোর্টে সোনা নিয়ে আসতে গিয়ে ধরা পড়লো, তারপর তো ভয় পেয়ে গিয়ে ওগুলো কাঁটাতারের বেড়ার না লাগানো জায়গাগুলো দিয়েই আসতো। এবার মমতা ব্যানার্জি যদি গভর্নমেন্টকে টাকা দিয়ে দিত, তাহলে এখানে কাঁটাতারের বেড়া পড়ে গেলে অভিষেকের বউ সোনাগুলো কি করে আনতো? এই কারণে দেয়নি। আর শুভেন্দু অধিকারীর পরিবারের কেন, বিজেপির কারোর গরু আর সোনা আনার প্রয়োজন নেই বাংলাদেশ থেকে, তাই তাদের জমি দিয়ে দিয়েছে। উদ্দেশ্যই নেই কোনো এই সমস্ত। তাহলে এই দীর্ঘ টালবাহানা করে জমি দিল না, এর কারণেই কি পশ্চিমবঙ্গে এত জঙ্গি তোষণ করা হচ্ছিল? জঙ্গি তো শুধু পশ্চিমবঙ্গে তোষণ করা হচ্ছিল না, এর মাধ্যমে বাংলাদেশ থেকে এদিকে জঙ্গিটা ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকে, অবাধে ঢুকে এখান থেকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ে নাশকতা করত। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য থ্রেট ছিল না মমতা ব্যানার্জির এই জমি না দেওয়া। এই পশ্চিমবঙ্গের করিডোর দিয়ে ঢুকে পাকিস্তানি, বাংলাদেশি জঙ্গিরা এখান দিয়ে ঢুকে ওভারঅল ইন্ডিয়ায় প্রত্যেকটা স্টেটে ছড়িয়ে গিয়ে নাশকতার ছক তৈরি করতো, প্রমাণিত। আমার বলা না, দিল্লি থেকে শুরু করে আপনি দেখুন বিভিন্ন স্টেটে বাংলাদেশি জঙ্গিরা ধরা পড়েছে, জেরা করে বেরিয়েছে কি পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে তারা ঢুকেছে। এবং নট অনলি দ্যাট, নেপাল দিয়েও বিহারের ওপাশ থেকে ঢুকতে না পেরে পুরো ব্যাপারটাই বাংলা দিয়ে কন্ট্রোল করতো। আগে নেপাল দিয়ে ঢুকতো অনেক, তারপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সম্পূর্ণটা বাংলা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে একেবারে উন্নয়নের কাজ করছে, কিন্তু আগের রাজ্য সরকার কি কোনোভাবেই চায়নি যে সাধারণ মানুষের উন্নয়ন হোক, সেই কারণেই কেন্দ্রের সঙ্গে এতটা মতবিরোধ ছিল? সামান্য একটা ঘটনা দেখুন না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুবার নবান্নে এসে বসে মিটিং করেছে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন দুবার নবান্নে এসে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে চেয়েছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেটনিং এর কারণে, যে বাংলাদেশের সীমান্তে জমি দেওয়া হোক কাঁটাতারের বেড়া লাগানোর জন্য। মমতা ব্যানার্জি দেননি। কেন দেননি, কারণটা আগে বললাম। এই যে ধরুন, যদি কেন্দ্রের সঙ্গে ঝগড়া না, এটা পুরনো সিপিএম এর স্টাইল। যদি কেন্দ্রে আমাদের সরকার না থাকে, তাহলে আমাকে সবসময় কেন্দ্রের সঙ্গে একটা ঝগড়া লাগিয়ে রেখে বাংলার পাবলিককে দেখাতে হবে যে ওরা কিছুই করে না, আমরা করি, তাই ওদের ভোট না দিয়ে ভোটটা আমাদের দাও। এই করে সিপিএম 34 বছর চালিয়েছে, সারা জীবন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে লড়াই চলেছে সিপিএম এর। কিন্তু টাকা যখন আনতে যেতে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই যেতে হয়েছে। আর মমতাও ঠিক এক স্টাইল ধরে নিল, যে কেন্দ্রের রাজ্যের প্রতি বঞ্চনা। তো টাকাগুলো কোথা থেকে পাঠায় তোমায়? পাকিস্তান, না বাংলাদেশ, না আমেরিকা, না অস্ট্রেলিয়া, না ভুটান, না নেপাল, না কে পাঠায়? পাঠায় তো সেই দেশের সেন্ট্রাল গভর্নমেন্টই। তার টাকা নিয়েই যত সমস্ত কিছু চলছে, রাজ্যের তো আলাদা করে কিছু নেই। ফেডারেল স্ট্রাকচার আমাদের যেটা আছে তাতে তো সমস্তটাই কেন্দ্রীয় সরকারের টাকা থেকে আসে। যা রাস্তাঘাট উন্নয়ন প্রকল্প হচ্ছে সবই সেন্ট্রালের টাকা।
ম্যাচিং গ্রান্টে সামান্য পার্সেন্ট করে, কোথাও 10%, কোথাও 15% করে রাজ্য সরকারের ম্যাচিং গ্রান্ট দিতে হয়। তো সবসময় লড়াই চালিয়ে গেল, কিন্তু কেন্দ্রের টাকা নিয়েই এই রেশনের চাল। মানুষ তো জানতোই না যতদিন না নরেন্দ্র মোদী একবার চাল বন্ধ করার নাটক করলো। বেশ করেছিল নরেন্দ্র মোদী, একবার নাটক করে বলেছিল যে সব চাল রেশনের বন্ধ আফটার কোভিড। যেই বললো রেশনের চাল বন্ধ, যে তৃণমূলের নেতা নেত্রীগুলো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে রেশন দোকানের সামনে গিয়ে বলতে যে দিদিমণির রেশন, দিদিমণির চাল দিচ্ছে খাচ্ছ, অমনি তাদের হয়ে গেল মাথা খারাপ, সব হই হই রই রই। সৌগত রায় তো পার্লামেন্টে বসে চিঠিই লিখে দিল নরেন্দ্র মোদীকে যে দয়া করে চাল বন্ধ করবে না। এইটা যখন সৌগত রায় লিখলো, তখন বাংলার মানুষ জানতে পারলো তাহলে আসল চালটা মোদিই দেয়, নাহলে মোদীকে কেন চিঠি লিখছে চাল বন্ধ না করার জন্য। দাদা, এবার রাজ্যে অবৈধ নির্মাণ নিয়ে করা হয়েছে রাজ্য সরকার এবং পুর প্রশাসন। এই গোটা 15 বছর ধরে কলকাতা শহরে একাধিক অবৈধ নির্মাণ, শুধুমাত্র এত গাফিলতি, মানুষের জীবন নিয়ে খেলা করছিল তাহলে 15 বছর ধরে তৃণমূল। 100% খেলা করেছে, তবে এখনো আমি বলছি রাজ্য সরকার এই অবৈধ নির্মাণের গোড়ায় পৌঁছতে পারেননি। অবৈধ নির্মাণ আটকানোর বা বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবধি রাজ্য সরকারের পৌঁছতে এখনো অবধি সময় লাগবে। এখনো অবধি অবৈধ নির্মাণ রানিং, এখনো অবধি পুকুর বোঝাই রানিং, এখনো অবধি মানে যে অবৈধ নির্মাণগুলো হয়ে রয়েছে সেগুলোকে অবজেকশন করা বাকি। তার কারণ হচ্ছে এগুলো সবটাই এই অবৈধ নির্মাণ বা অবৈধ নির্মাণের প্রসঙ্গগুলো কন্ট্রোল করে বা দেখাশোনার দায়িত্ব হচ্ছে মানে সেখানকার কর্পোরেশন বা পৌরসভা। পৌরসভা আর কর্পোরেশনগুলোর ইলেকশন এখনো অবধি হয়নি। রাজ্য সরকার নির্বাচিত হয়ে আসার পর রাজ্য সরকার বলছে রাজ্য সরকারের সদুদ্দেশ্য আছে, কিন্তু যতক্ষণ না অবধি পৌরসভার কর্পোরেশনের নির্বাচনগুলো হবে, এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা ইচ্ছে করে কেউ আসছে না। আগে তো সবই রিগিং করে সব ওয়ার্ডে তো তৃণমূলের কাউন্সিলর রয়েছে, তারা তো আসছে না। কিছু রেজিগনেশন করেছে, বাড়িতে বসে আছে, কিছু রেজিগনেশন করেনি, ম্যাক্সিমাম পৌরসভা ঝুলছে। এই পৌর বোর্ড যতক্ষণ না হবে, কোনো অবৈধ নির্মাণে 220 নোটিশ ইস্যু করা থেকে শুরু করে বলুন, এগুলো করা যাবে না। রাজ্য সরকার নবান্ন থেকে দাঁড়িয়ে বললেও আসল গোড়ায় মাটিতে পৌঁছতে গেলে পৌরসভাকে অ্যাক্টিভ হয়ে পৌরসভা থেকে নোটিশ দিয়ে এইসব অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে। পৌরসভায় যেখানে যেখানে পৌর প্রশাসক বসেছে আলাদা কথা, আর যেখানে রাজ্য সরকার যেটা বলছে ইওদের মাধ্যমে কাজ করা হবে। আমরা ভুক্তভোগী, আমি আগেও এই অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে বোর্ড চালিয়েছি। ইওকে দিয়ে বা অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে দীর্ঘকাল চালানো মুশকিল। আর এই সমস্ত অবৈধ নির্মাণগুলোকে আসলে খুঁটিনাটি খবর পেতে হলে লোকাল কাউন্সিলরই সেইগুলো খবর দিতে পারবে। যতক্ষণ না ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় কাউন্সিলর তৈরি হবে, এই নিচের খবর রাজ্য অবধি বা উপরের প্রশাসন অবধি পৌঁছবে না। অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে বন্ধ করা এখনই সম্ভব নয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ এসছে যে পুরসভার কর্মীদের বেতনেও কাটমানি খেত, তাদের বেতনেও ভাগ বসাতো গত সরকার। আমি আপনাকে এমন কথা বলতে পারি, পৌরসভার কর্মীদের ব্যক্তিগত জীবনেও কাটমানি খেত, ব্যক্তিগত জীবনেও হাত বসাতো। কাটমানি খাওয়া তো অনেক দূরের কথা, ছোট ব্যাপার বললে। আপনি পানিহাটি পৌরসভায় চলে যান, আমি সামান্য পানিহাটি পৌরসভার কথা বলছি। পানিহাটি পৌরসভায় যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা এরা ওরা অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিল, মানে সেই নিয়োগ সঠিক না বেঠিক সেই প্রশ্নে আমি এখন যাচ্ছি না। নিয়োগ করতে দিয়েছিল, সেই নিয়োগের কন্ডিশন কি ছিল? সেই ছেলে মেয়েগুলোকে তাদের সঙ্গে সময় কাটাতে হবে। ব্যক্তিগত জীবনে কাটমানি, মানে ব্যক্তিগত জীবনের সময় নিয়ে কাটমানি খেয়েছে আপনি পয়সা করির বেতনের কাটমানির কথা বলছেন। এর থেকে তো বেতনের কাটমানি খেলে অনেক ভালো, যদি ওইটা না হয়। কিছুদিন আগে আমরা দেখলাম যে ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটে একাধিক হোটেল, একটা বিল্ডিং এর মধ্যে একাধিক হোটেল। সেই এলাকাটা তো কলকাতা কর্পোরেশনের 1 কিলোমিটারের মধ্যে, আর কিছুটা দূরত্বেই দমকলের সদর দপ্তর, তাও এত বেনিয়ম। পুরো কলকাতাটা না একটা যৌতুক গৃহে পরিণত হয়ে আছে। একদম কলকাতায় এত বেআইনি আছে, মানে এ টু জেড, সে বিল্ডিং হোটেল থেকে শুরু করে বলুন। এই কলকাতাকে পরিষ্কার করার জন্য একটা ডাকাবুকো মেয়র দরকার। যে মেয়র, আমার চোখে কলকাতায় একজন আছে, কিন্তু তাকে দল করবে কিনা আমি জানি না।
কিন্তু এইরকম একটা মেয়র না হলে কিন্তু কলকাতাকে ওভারঅল সাফ করা আগামী 5 বছরের মধ্যে খুব সমস্যা হবে। যা অবস্থা কলকাতার করে রেখে গিয়েছে, নট অনলি তৃণমূল, সিপিএম থেকে শুরু করে তৃণমূল। তাহলে কি এই 15 বছর 34 বছর ধরে শুধু টাকার রাজনীতি করলো তারা? টাকার রাজনীতি তো করেইছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে উদাসীনতা। মানে কি হচ্ছে না হচ্ছে আমার চললেই হলো, আমার সব চললেই হলো। অ্যাকচুয়ালি মানসিকতা চাই এই জিনিসগুলোকে। আমি সবটা পুঙ্খানুপুঙ্খভাবে, আমার দায়িত্ব আছে, আমি সবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ঠিক রাখবো। এইটার মানসিকতা চাই। মানসিকতা থাকলেই মানুষের দৌড়ানোর ইচ্ছা আছে, মানসিকতাই ছিল না। ওরা জানে মমতা ব্যানার্জির কাছে জমা দিয়ে দিলে হয়ে যাবে, এত খাটাখাটনি করবো কেন? চেয়ার তো মমতা ব্যানার্জির, আমাদের তো না বসিয়ে রেখেছে, তাই এরকম ব্যাপার। একটা শেষ প্রশ্ন করব, শওকত মোল্লার বিরুদ্ধে ইউপিএ ধারা দেওয়া হলো, এত বেনিয়ম মানে এই ধরনের কাজ এরা কি করে করলো, কি করে সম্ভব হলো? আপনি কখনো গেছেন ওদের ওইসব অঞ্চলে, ভাঙড় ফাঙড় এসব অঞ্চলে? আপনি গেলে বুঝতে পারবেন যে আপনি যে প্রশ্নটা আমায় করলেন, যেটা কি এমন করলো, কি করা হয় না ওখানে, ওখানে কি হয় না বা কি হতে পারে না, এটা আপনি ওখানে না গেলে আমার পক্ষে আপনাকে বুঝিয়ে বলা খুব মুশকিল। পৃথিবীর যত রকম 2 নম্বরই কালোবাজারি হতে পারে, সব ওই অঞ্চল দিয়ে এই শওকত মোল্লারা করে। শওকত মোল্লাকে আজকে আপনারা কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? অ্যাকচুয়ালি তো করেছে অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লাদেরকে মোহরা হিসেবে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মানে এত ট্যাক্টফুলি আগে থেকে ওদেরকে শওকত মোল্লাদের দাঁড় করিয়েছে যে আজকে তার রেজাল্ট পাচ্ছে। যে আজকে আপনি জিজ্ঞেস করছেন বা ইউপিএ ধারা লাগছে কার নামে? শওকত মোল্লার নামে। কেউ কিন্তু আপনি একবারও জিজ্ঞেস করছেন না বা ইউপিএ ধারা লাগানো হচ্ছে না অভিষেক ব্যানার্জির নামে। লাগানো তো উচিত আসলে অভিষেক ব্যানার্জির নাম। আপনারও জিজ্ঞেস করা উচিত ছিল যে এই সমস্ত অঞ্চলের নোংরাম কাজগুলো অভিষেক ব্যানার্জি কেন করেছে। কিন্তু আপনারা কেউ দেখুন, এই কারণেই ওরা শওকত মোল্লাকে আগে থেকে প্রজেক্ট করে রেখেছে, সব শওকত করে, আমি কিছু করিনি অভিষেক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও তো একাধিক দুর্নীতি রয়েছে, তাও এখনো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। হচ্ছে, সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। দেখুন আমি একটা কথা বলি, সাধারণ মানুষের মধ্যে আমিও পড়ি, আমার নিজেরও ক্ষোভ আছে, কেন এখনো অভিষেক ব্যানার্জি বাইরে। সাধারণ মানুষের ক্ষোভ বিচার করে বিচার ব্যবস্থা চলবে না। ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা বা সংবিধানটা অত্যন্ত ক্রিটিক্যাল। এত বড় একটা দেশের সংবিধান, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সংবিধান, আর কেন্দ্রীয় সরকারে বিজেপি আছেই বলে, অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছেই বলে ইচ্ছে করলে জেলে ঢুকিয়ে দেবে, এটা হবে না। ভারতবর্ষের আইন মেনেই অভিষেক ব্যানার্জিকেও জেলে যেতে হবে। তার জন্য আমি, আপনি বা সাধারণ পাবলিক খুবই ফুসছে বলেই তাড়াতাড়ি অভিষেক ব্যানার্জিকে ঢুকিয়ে দেওয়া হবে, এটা সম্ভব নাই ভারতবর্ষের। তাই প্রপার আইনে বিচার হয়ে সঠিক টাইমেই অভিষেক ভেতরে যাবে, তার আগে যাবে না। আমি চাই আর আপনি চান আর না চান, এই যে সবার চোখের সামনে নির্মল ঘোষ অভয়ার ডেড বডিটাকে হাইজ্যাক করে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, এখনো তার জেল হয়েছে? পাবলিক, সারা পৃথিবীর পাবলিক পুষছে নির্মল ঘোষের ওপর আর মমতা ব্যানার্জির উপর, এখনো কিছু হয়েছে? কেন হয়নি? তাহলে তো আপনি বলতে পারেন না যে সরকারের শুভেন্দু অধিকারী থেকে বেশি তো আর কেউ চায় না এদের দুর্নীতির কারণে এদের জেল হোক। তাতে উনি এসে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এখন জেলে ঢুকিয়ে দিতেই পারত, বিচার হয়ে যেত। না, হয়নি, হবে না, ওরম ভাবে হবে না। শুভেন্দু অধিকারীও প্রপার চ্যানেলে কোর্টের মাধ্যমেই বিচার করে এদেরকেও শাস্তি দেবেন, সেরকম অভিষেকেরও প্রপার চ্যানেলেই বিচার চলছে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমাদের 99% লোকের মনে হয় যে ভারতবর্ষের আইনটা এমনই যে মানে এটা সবসময় টাইম টেকেন প্রসেস। ভারতবর্ষের আইনের মূলে একটা জিনিস লেখা আছে, যতটুকু আমি জানি, যে একজন দোষী ছাড়া পেয়ে যাওয়ার থেকেও বড় দোষ একজন নির্দোষের শাস্তি পাওয়া। তাই ভারতবর্ষের আইনটা বরাবর এইভাবেই চলে যে একজন নির্দোষ যেন কোনো রকমের শাস্তি না পেয়ে যায়। প্রাথমিক চিন্তা ভাবনা কোর্টে সবসময় এটা থাকে, এই জন্যই ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটু লেটে চলে। 11ই মে তো নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে রাজ্যে, তাহলে কি সাধারণ মানুষ এটা আশা করতে পারে যে এইবার ঠিক মতো সময়ের মধ্যেই বিচারটা পাবে দোষীরা? দেখুন,
ন্যায় সংহিতা চালু হয়েছে, এটা একটা সরকার, আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার করেছেন, বা ভারতীয় সংবিধানের প্রভিশন থেকেই করা হয়েছে। কিন্তু এগুলো সবই এখন পরীক্ষামূলক চলছে। কিন্তু আমি আজকেই আপনাকে বসে বলে দিতে পারবো না যে এই ন্যায় সংহিতাটা যেটা চালু হয়ে গেছে এটাই ভারতবর্ষের শেষ এবং সর্বাধুনিক হয়ে গেল। সেটা প্রমাণ দেবে ভবিষ্যতে বিচার ব্যবস্থা কত তাড়াতাড়ি বিচার কমপ্লিট করতে পারছে তার উপর। এটা দেখে বলার জন্য আরো কিছু সময় প্রয়োজন, এত তাড়াতাড়ি বলাটা ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ।